হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 উদস্তিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্সের কিছু কিছু পার্ট পড়াচ্ছি। অনেকে আমাকে বলেছে যে অনলাইন ক্লাসে ইউনল বা ইউটিউবের অঙ্কগুলো বা থিওরিগুলো একটু বোঝা যাচ্ছে না। তো আমি এটা আরেকবার একটু জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে আমরা পড়ছি ফার্স্ট সুষম প্রস্থচ্ছেদে ইউনল। আমরা ফার্স্ট তাহলে পড়বো কি সুষম প্রস্থচ্ছেদের ইউনল। ঠিক আছে, তো সুষম প্রস্থচ্ছেদের ইউনল মানে নলটা হলো এই, নলটা হলো এরকম, মানে প্রস্থচ্ছেদ সব জায়গায় ইকুয়াল। এই কন্ডিশনে তাহলে এখানে একটা ইউনল আছে, এই আবার একটা পাশে ইউনল আনলাম, দুটো আলাদা না, একটা ইউনল। তাহলে একটা ইউনলে আমরা এখানটায় করছি কেন, এই পাশাপাশি দুটো ছবি আনছি কেন? তার কারণ হলো লেভেল গুলোকে ঠিকঠাক ভাবে দেখতে হবে। তো লক্ষ্য করো, এখান থেকে মনে করো জানা ঘনত্বের কোন তরল, ধরো এই একটা তরল আছে, মানে জানা ঘনত্বের বলতে ধরো পারদের ঘনত্ব মোটামুটি সবাই জানে। তো এখান থেকে কি হলো, পারদ ঢালা হলো। ঠিক আছে, যে কোনো একটা বাহু দিয়ে আমরা পারদ ঢালতে পারি। তাহলে যেই পারদ ঢালবো সঙ্গে সঙ্গে আমরা দেখব যে তরলের সমোচ্চশীলতা ধর্মের জন্য উভয় নলে পারদ একই উচ্চতায় গেছে। তাহলে যে কোনো একটা নল দিয়ে যদি আমি পারদকে ঢালি, তাহলে তরলের সমোচ্চশীলতা ধর্মের জন্য উভয় নলের মধ্যে পারদ একই উচ্চতায় চলে আসে। তাহলে এখানটা কি আছে, এটা পারদ আছে, তাহলে এই জায়গাটা কি আছে, পারদ। আচ্ছা, আর একটা কথা বলি, সবসময় যে পারদ থাকবে তার কোনো মানে নেই। আগে থেকে অঙ্কে দেওয়া থাকবে যে এই তরল আছে, ঠিক আছে, তো এটা হলো পারদ বা মার্কারি দেওয়া আছে। এর কিন্তু আমরা ঘনত্ব জানি, রো মার্কারি দেখলাম, রো মার্কারি কত, 13.6 গ্রাম পার সিসি। তাহলে কি করলাম, এখানে পারদ দিলাম। ঠিক আছে, আবার বলছি এটা কিন্তু আর একটা ইউটিউব নয়, এখানটা কি হলো, যে ইউনল বা ইউটিউবটা রয়েছে সেই ছবিটাই পাশে আঁকা আছে। তাহলে এটাকে আমি ফিগার 1 দিলাম, আর এইটাকে দিলাম ফিগার 2। ওকে, এইবার দেখো, মনে করে নাও যে তরলের ঘনত্ব নির্ণয় করতে হবে, একটা অজানা তরলের ঘনত্ব আমরা বার করতে চাই। তাহলে অজানা তরলের ঘনত্ব, মানে যে তরলের ঘনত্ব নির্ণয় করতে হবে তাকে কি করলাম, যে কোনো একটা বাহু দিয়ে ঢাললাম। মনে করে নাও এই বাহু দিয়ে ঢেলেছি। তাহলে এই বাহু দিয়ে যখনই ঢালবো তখন কিন্তু এই যে লাল কালারের যে তরলটাকে এঁকেছি, এই লাল কালারের তরলটা কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়াবে না। ভালো করে দেখো, এর ডাবে ধীরে ধীরে যদি আমি অন্য তরলটাকে আমি লাল কালারে দেখিয়েছি, অন্য তরলকে যে ঢালবো তরলটা এসে এখানটায় আর দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ এই তরল ঢালার সঙ্গে সঙ্গে তরলের একটা প্রেসার আছে, এই তরল একটা উচ্চতায় আছে। তাহলে এই উচ্চতায় থাকার জন্য তরল একটা প্রেসার ক্রিয়েট করবে, কার উপর, পারদের উপর। তাহলে পারদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য পারদটাকে একটু নামিয়ে দেবে।
ঠিক আছে, তাহলে কত উচ্চতা নামালো, সাপোজ এক্স উচ্চতা নামালো, তাহলে এখান থেকে আমি তাহলে কত উচ্চতার তরল ঢেলেছি, আমি ঢেলেছি এইচ উচ্চতার তরল। আচ্ছা এবারে আর একটা কথা বলি, কথাটা হলো যে একেবারে মুখ পর্যন্ত ঢালতে হবে তার কোনো মানে নেই, একটুখানি হাইট ঢাললেও সে এখানে চাপ দেবে, পারদ একটু না একটু নিচে নামবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা নামলো, মানে এই যে লাল কালারের যে তরলটা আছে এটা দিলাম, পারদ নেমে গেছে। তাহলে যত উচ্চতা নামবে এখান থেকে যত উচ্চতা পারদ নেমে যাবে, যত উচ্চতা পারদ নেমে যাবে, ঠিক আছে, যত উচ্চতা পারদ নামবে ঠিক তত উচ্চতায় পারদ উপরের দিকে উঠবে। কোন বাহুতে? অন্য বাহুতে। দেখে নাও, এটা যত উচ্চতা নেমেছে ঠিক তত উচ্চতায় পারদ উপরের দিকে উঠেছে। তাহলে এই অবস্থায় তাহলে এখানে পারদ উঠে গেছে, তাহলে নিশ্চয়ই এই হাইটটা কত? এটা অবশ্যই এক্স, এটা অবশ্যই এক্স, যেহেতু এদিকে এক্স নেমেছে এদিকে এক্স উঠেছে। এই অবস্থায় আমরা কি করব, দুই তরল আছে, দুই তরলের সংযোগস্থল থেকে একটা লাইন টানবো। খেয়াল করে, দুই তরলের সংযোগস্থল থেকে একটা লাইন টানবো, এই লাইনটা, এর নাম দিলাম কি? এবি। তাহলে এখান থেকে যদি এবি হয়ে থাকে তাহলে এটাও এক্স হবে, কারণ এটা এক্স মানে একই লেভেল এক্স। তাহলে লক্ষ্য করো, বুঝতে পারছো? তাহলে আমি এটা আর এটা কেন এঁকেছি? আমি লেভেলটাকে ঠিকঠাক দেখার জন্য করেছি। এই অবস্থায় লক্ষ্য করো, এ বিন্দুতে তরলের চাপ আর বি বিন্দুতে তরলের চাপ একই, কারণ আমরা কি করেছি বলতো, একই লেভেলের চাপ সবসময় কি থাকে? একই থাকে। ঠিক আছে, যে কোনো লেভেলে অন্য তরল থাকলেও, এবার তুমি বলবে অন্য তরল যদি একই হাইটে থাকে এরকম হবে? লক্ষ্য করো, এখানে পারদের ঘনত্ব অনেক বেশি, 13.6, ওই জন্য পারদটাকে কম লেগেছে, পারদের উচ্চতা অনেক কম। আর এই যে লাল কালারের যে তরলটা দিয়েছি এটার উচ্চতা অনেক বেশি। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে লিখতে পারি এ বিন্দুতে তরলের চাপ, এ বিন্দুতে চাপ লিখে দিচ্ছি, এ বিন্দুতে চাপ সমান বি বিন্দুতে চাপ, এ বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ সমান। এই অবস্থায় এ বিন্দুতে চাপ কত? এইচ রো জি। ওকে, এ বিন্দুতে চাপ কত? এইচ রো জি। বি বিন্দুতে চাপ কত? দেখো 2x উচ্চতার তরল, তাহলে 2x ইনটু রো মার্কারি ইনটু জি। এই দেখে রাখো, এই বিন্দুতে যে তরলটা রয়েছে তার হাইট এইচ, আর বি বিন্দুতে যে তরলটা রয়েছে, মানে তরল বলছে পারদ রয়েছে যেটা, তার দেখো হাইট হলো 2x। তাহলে এখান থেকে জি কেটে যাবে, জি কেটে গেলে আমরা অজানা তরলের ঘনত্ব নির্ণয় করতে পারবো। এটা আমি অনলাইন ক্লাসে করিয়েছিলাম, কিন্তু অনেকে বলছে আমাকে যে স্যার এটা বুঝতে পারছি না। তাহলে এই জিনিসটা অজানা তরলের ঘনত্বই শুধু নির্ণয় করা যায় তার নয়, এখান থেকে অনেক কিছু নির্ণয় করা যায়। যেমন তোমাদেরকে একটা অঙ্ক করাচ্ছি, অঙ্কটা হলো এক্সারসাইজেরই অঙ্ক, এই সংক্রান্তই অঙ্ক। তো অঙ্কটা তোমাদের বইতে আছে, একটু দেখে নাও, অঙ্কটা তোমাদের বইতে আছে, একটু দেখে নাও। পেজ নাম্বার, নতুন বইয়ের পেজ নাম্বার 537, সেট টুর 3-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক। সেট টু 3-এর অঙ্কটা আমি একবার অঙ্কটাকে পড়ছি, দেখো। সুষম প্রস্থচ্ছেদের একটি ইউনলে এমন ভাবে পারদ ঢালা হলো যাতে উভয় বাহুতে পারস্তম্ভের উচ্চতা খোলা মুখ থেকে 20 সেন্টিমিটার নিচে থাকে। ওকে, তাহলে খোলা মুখ থেকে 20 সেন্টিমিটার নিচে, তাহলে আমার ফিগারটা হলো এই, তাহলে পারদই ঢালা হয়েছে।
তাহলে খোলা মুখ থেকে কত সেন্টিমিটার নিচে? 20 সেন্টিমিটার নিচে। অঙ্ক আরেকবার বাড়িতে পড়ে নাও, নিয়ে দেখো এটা হলো 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার নিচে থাকে। তাহলে উভয় নলে 20 সেন্টিমিটার, কারণ আলাদা আলাদা তো থাকবে না। তার কারণ হলো তরলের সমুচ্চশীলতা ধর্মের জন্য পারদ এখানে যা লেভেল এখানে তাই লেভেল, খোলা মুখ থেকে 20 সেন্টিমিটার নিচে। ওকে, এরপরে বলছে দেখো, এখন নলের একটি বাহুতে জল এবং অপর বাহুতে কেরোসিন তেল, মানে কি বলতো, এখানে দুখানা মোট 3টে তরল দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে পারদ, এরপরে দেখা যাচ্ছে একটা বাহুতে জল এবং অপর বাহুতে কেরোসিন তেল ঢালা। তাহলে আমি জলটাকে এই কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে জলটাকে আমি নীল কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে জল এই এখান থেকে জল ঢালা হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে জল ঢালা হচ্ছে, লাল কালার দিয়ে করলেও হতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে জল ঢালা হলো। লক্ষ্য করো, এদিক থেকে জল ঢালা হচ্ছে, এদিক থেকে আমি লিখে দিলাম এটা হলো জল, আর এইখান থেকে এটা হলো কেরোসিন তেল। এটাকে একটু অন্য কালে দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হলো কেরোসিন। অ্যাকচুয়ালি কেরোসিন নীল কালারের হওয়ার কথা, তো ভুল করে হয়ে গেছে, ঠিক আছে, কোনো চাপ নেই, লিখে দিয়েছি। তাহলে এখানটায় জল, এদিকে কেরোসিন তেল ঢালা হচ্ছে, এখান থেকে দুটো বাহু দিয়ে ঢালা হচ্ছে, ঢালছি ঢালছি ঢালছি। লক্ষ্য করো, হঠাৎ এক সময় দেখা যাবে যে শেষে, মানে একদম সমস্ত তরল ঢালা টালার পর একেবারে শেষে দেখা যাবে কেরোসিন এইখানটায় রয়ে গেছে, কেরোসিনের দিকে পারদ একটু উঠে গেছে, কেরোসিনের দিকে পারদ একটু উঠে গেছে। এটা কি করে সম্ভব? লক্ষ্য করো, অঙ্কটায় পড়ে দেখো, কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব, আমরা কি বলেছিলাম, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব যা ঘনত্ব দেয়। তাহলে কেরোসিনের একবার ডাইরেক্ট লিখছি, ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 0.8 গ্রাম পার সিসি। আর জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সিসি। আর পারদের ঘনত্ব কত দেওয়া আছে? পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6। আবার বলছি, আপেক্ষিক গুরুত্ব যা ঘনত্ব তাই। এই কন্ডিশনে লক্ষ্য করো, তাহলে কেরোসিনের দিকে পারদ বেশি উঠবে কেন? কেরোসিনের দিকে পারদ উঠবে কেন? লক্ষ্য করো, জলের ঘনত্ব কত? 1, কেরোসিনের ঘনত্ব কত? 0.8। তাহলে কেরোসিন, দেখো দুজনের একই উচ্চতা ছিল, মানে খালিতে একই উচ্চতা ছিল। আমি এদিক থেকে কেরোসিন তেল ঢালছি, এদিক থেকে জল ঢালছি, একই দুজনের উচ্চতা ছিল। তাহলে কেরোসিনের ঘনত্ব কম, মানে কেরোসিন একই উচ্চতায় কম চাপ দেবে। আমার চাপের ফর্মুলা কি? এইচ রো জি। তা আমার যদি রো কমে যায়, ঘনত্ব যদি কমে যায়, তাহলে চাপটা কি হবে? কমে যাবে। উচ্চতা কিন্তু একই, জলের যে উচ্চতা কেরোসিনের একই উচ্চতা সুযোগ দেওয়া হয়েছে, কেরোসিনও ঢালছি জলও ঢালছি, দেখা যাচ্ছে যে জলের ঘনত্ব 1, কেরোসিনের ঘনত্ব 0.8। তাহলে কি হবে? জল বেশি চাপ দেবে, একই উচ্চতায় কেরোসিনের তুলনায় জল বেশি চাপ দেবে। তাহলে তার জন্য কি হবে? পারদ এখানে নেমে গেল, তার জন্য এই পজিশনে কি হলো? পারদ নেমে গেল। তাহলে এদিক থেকে পারদ নেমে গেছে, মানে আগের যে লেভেল ছিল সেই লেভেল থেকে পারদ উঠে গেছে। ওকে, সেই লেভেল থেকে পারদ একটু না একটু উঠেছে। এইবার লক্ষ্য করো, তাহলে কেরোসিন কম লেগেছে, পারদ আগের থেকে উঠে গেছে, দুই তরলের সংযোগস্থল। তুমি বলবে আমি তাহলে এখান থেকে টানলাম না কেন? দুই তরলের সংযোগস্থল তো এটা, তাহলে এখান থেকে টানলাম না কেন?
লক্ষ্য করো লাস্ট পর্যন্ত যে তরল রয়েছে মানে এইটা, সেখান থেকেই টান, উপর থেকে টানলে কিন্তু ক্যালকুলেট করা যাবে না, নিচ থেকে লাস্ট যে সংযোগ স্তর রয়েছে সেখান থেকে টান, যেই টানবে সঙ্গে সঙ্গে দেখো এ বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ সমান। লক্ষ্য করো এ বিন্দুতে তরলের চাপ, এক মিনিট, এ বিন্দুতে তরলের চাপ আর বি বিন্দুতে চাপ সমান, ঠিক আছে। এইবার লক্ষ্য করো এটা 20 ছিল, খুব ভালো করে দেখো, আমি এই কারণে দুটো ছবি আঁকছি, দুটো ছবি এখানে এঁকেছি। এটা দেখো 20, এখান থেকে এক্স নেমে গেছে, এখান থেকে এক্স নেমে গেছে, তাহলে এইটা কত আসবে বলো তো, 20 প্লাস এক্স, এই হাইটটা হলো 20 প্লাস এক্স। ওকে, যাক, তাহলে জলের হাইট কত হলো 20 প্লাস এক্স। এইবারে তাহলে কেরোসিনের হাইট কত হবে, কেরোসিনের হাইট ভেবো না যে 20 মাইনাস 2x, ভেবে দেখো আমি যা কিছু করছি এই লেভেলটাকে ভাবো, ফার্স্ট যে লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেলটা থেকে তাহলে কেরোসিন আছে কত, তাহলে 20 মাইনাস এক্স, এটা হলো কেরোসিনের হাইট। দেখে না, তাহলে আমি বলতে পারবো এ বিন্দুতে চাপ মানে 20 প্লাস এক্স মানে জলের চাপ, বি বিন্দুতে দুখানা জিনিসের চাপ আছে, একটা হলো কেরোসিনের চাপ প্লাস 2x উচ্চতা পারদের চাপ। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে লিখছি দেখো 20 প্লাস এক্স ইন্টু রো ওয়াটার, একবার ফর্মুলার মতো করে লিখে দিচ্ছি, তারপর ভ্যালুগুলো বসাবো। তাহলে 20 প্লাস এক্স ইন্টু রো ওয়াটার ইন্টু জি, তাহলে এটাই হলো তোমার এখানকার চাপ, এই জায়গাটার চাপ, জলের চাপ। আর এখানে চাপ কত আসবে, তাহলে দুটো তরলের চাপ, একটা হলো কত 20 মাইনাস এক্স ইন্টু রো কে, কে ফর রো কে মানে কেরোসিন দিলাম, রো কে কেরোসিন ইন্টু জি প্লাস 2x উচ্চতার পারদের চাপ, তাহলে 2x ইন্টু রো মার্কারি ইন্টু জি। দেখে নাও, ব্যাস, জি কেটে গেল, কমন নাও, জি কমন নাও, কেটে গেল, তাহলে 20 প্লাস এক্স, জলের ঘনত্ব 1, 20 মাইনাস এক্স, রো কেরোসিন 0.8, আচ্ছা 2x ইন্টু মার্কারি কত 13.6। তাহলে এভরিথিং দেয়া আছে, এভরিথিং দেয়া আছে, তোমরা করবে কি ক্যালকুলেট করে x বার করবে। ওকে, ক্যালকুলেট করে x বার করবে, যেই x পেয়ে যাব তাহলে জলের উচ্চতা কত, তাহলে জলের উচ্চতা কত হবে 20 প্লাস এক্স, তাহলে এক্স এর এখান থেকে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিলে জলের উচ্চতা, কেরোসিনের উচ্চতা কত, কেরোসিনের উচ্চতা কত হবে 20 মাইনাস এক্স, ব্যাস, এখান থেকে আমরা জল এবং কেরোসিন উচ্চতা পেয়ে গেলাম। ওকে, তাহলে এরকম একটা জিনিস শেখালাম। এইবার লক্ষ্য করো তোমাদের সিলেবাসে দেখো একটা আছে, এখানে তো প্রস্থচ্ছেদ সমান, এমন অঙ্ক আছে যেখানে প্রস্থচ্ছেদ সমান নয়, তখন কি করে করবো, তো সেটা এবার বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই যে আগে ছিল সুষম প্রস্থচ্ছেদ, এবারে কিন্তু প্রস্থচ্ছেদ আর সুষম নয়, প্রস্থচ্ছেদ অসম, অসম প্রস্থচ্ছেদের ইউনিয়ন, ঠিক আছে। তো অসম প্রস্থচ্ছেদের ইউনিয়নে দেখে নাও, এই ধরো একটা ইউনিয়ন বলেছি, পাশে আর একটা ছবি আঁকবো, দেখে নাও এই আর একটা ইউনিয়ন, তাহলে এই ইউনিয়নটা সরু আর এই ইউনিয়নটা মোটা, ঠিক আছে। তাহলে এই ইউনিয়ন মানে এই দিকের নলটা সরু, এই দিকের নলটা মোটা, উল্টোও করতে পারো, কোনো অসুবিধা নেই।
তাহলে এদিকের নলটা সরু, এদিকের নলটা মোটা। ওকে, এইবারে দেখো ঠিক আগেরই মতো আমরা কি করব, এই নলের মধ্যে পারদ ঢাললাম। তো তরলের সমুচ্চশীলতা ধর্মের জন্য উভয় নলে পারদ একই লেভেলে অবস্থান করবেই। এটা তোমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসছো। তাহলে উভয় নলে পারদ একই লেভেলে অবস্থান করবে। ওকে, এই অবস্থান করলো, উভয় নলে পারদ একই লেভেলে আছে। এইবার ঠিক আগের মতো যদি আমি বলি যে অন্য আরেকটা তরলকে আমরা ঢেলেছি, আমরা এখানটায় ঢেলেছি। এক মিনিট, অন্য আরেকটা তরলকে এই জায়গাটায় ঢেলেছি। তাহলে যেই ঢালবো, মনে করে নাও এখান থেকেই আমি ধরছি মুখ পর্যন্ত, বা মুখ পর্যন্ত না ধরে অন্য হয়ে ধরছি। তাহলে এখান থেকে আমরা এই ঢালছি, যেই ঢালছি এখান থেকে মনে করে নাও এই এলো। তাহলে কত উচ্চতা নামলো, এদিকে নামলো এক্স উচ্চতা নেমে গেছে। বাম দিকে বাহুতে মনে করে নাও এক্স উচ্চতা নেমে গেছে। তাহলে কি ডান দিকের বাহুতে এক্স উচ্চতা উঠবে না, কারণ প্রস্থচ্ছেদ আলাদা। তাহলে ডান দিকের বাহুতে কম উচ্চতা উঠবে। দেখো এটা এতটা নেমেছে, এটা কিন্তু এতটা ওঠা উচিত ছিল, মানে এই জায়গাটায় যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কম হাইটে দিলাম। তাহলে এখানকার উচ্চতাটা কম। এটা কত উচ্চতা মনে করে নাও, এই উচ্চতাটা ওয়াই উচ্চতা উপরে উঠেছে। তাহলে কন্ডিশন এখন এই কন্ডিশনে আমরা কাজ করব। এইবারে কি করব, তাহলে দেখো ক্লিয়ার। এই হাইটটাকে আমরা কত ধরলাম, এই হাইটটাকে আমরা ধরছি কত এইচ, এই হাইটটাকে কত ধরছি, এই হাইটটাকে ধরছি এইচ। ঠিক আছে, এখান থেকে নেমেছে এক্স, এখান থেকে তরল উঠেছে কত ওয়াই। দুজনের প্রস্থচ্ছেদ আলাদার জন্য আলাদা আলাদা উচ্চতা উঠেছে। এইবার দুটো তরলের সংযোগস্থল থেকে একটা লাইন টানলাম, তাহলে এখান থেকে এইটা হলো এক্স। দেখো এক্স কেন বুঝতে পেরেছো তো, এই যে লেভেলটা আছে, এটা এক্স, এটা এক্স। তাহলে এটা যদি এ বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, সেম আগের মতো, এ বিন্দুতে তরলের চাপ সমান বি বিন্দুতে তরলের চাপ। তাহলে এ বিন্দুতে তরলের চাপ সমান বি বিন্দুতে তরলের চাপ। এ বিন্দুতে তরলের চাপ সমান কি হবে, বি বিন্দুতে তরলের চাপ। তরলের চাপ আলাদা আলাদা তরল বিন্দু। তাহলে এ বিন্দুতে তরলের চাপ কত, এইচ ইন্টু রো ইন্টু জি, এইচ ইন্টু রো ইন্টু জি। দেখো এখানে কিন্তু আমি কোনো এক্স ফ্যাক্স দিচ্ছি না, এক্স দিতে পারে, ওরকম অঙ্ক দিতে পারে। এখান থেকে আমি এইটুখানি এক্স ধরলাম, তাহলে এইচ প্লাস এক্স হয়ে যাবে, এইটুখানি এইচ, এইটুখানি এক্স, এইচ প্লাস এক্স হয়ে যাবে। কিন্তু আপাতত আমি এরকম ধরে নিচ্ছি। তাহলে এইচ রো জি, ওকে। আর বি বিন্দুতে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু রো মার্কারি ইন্টু জি। ঠিক আছে, তাহলে এইচ রো জি ইজ ইকুয়াল টু কত আসবে, এক্স প্লাস ওয়াই ইন্টু রো মার্কারি ইন্টু জি। তাহলে এখান থেকে জি কেটে যাবে। তাহলে এইচ ইন্টু রো ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু রো মার্কারি। ঠিক আছে, এই অবস্থায়
সমস্যাটা দেখা দেবে একটা জায়গায়, সেটা হলো এক্স আর ওয়াই। অঙ্ক করতে যাবে দেখবে এইরকম সমস্যা দেখা দেবে, এক্স আর ওয়াই কে তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ দুটো আলাদা আলাদা, এখান থেকে এটাই এক্স এটাই ওয়াই, আলাদা আলাদা, এটাকে ক্যালকুলেট করা খুব মুশকিল। তখন কি করবে, তখন এই জায়গাটায় কি করবে লক্ষ্য করো, আমরা করব কি, আয়তন নিয়ে ভাববো। আয়তন নিয়ে ভাববো, কিরকম আয়তন নিয়ে ভাববো দেখো, সরু নলে যত আয়তনের তরল নেমেছে, মোটা নলে ঠিক তত আয়তনের তরল উঠেছে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, সরু নলে যত আয়তনের তরল নেমেছে ইকুয়াল টু মোটা নলে তত আয়তনে তরল উঠেছে। দেখো, সরু নলে যত আয়তনের তরল নেমেছে, মোটা নলে তত আয়তনের তরল উঠেছে। উচ্চতা আলাদা হতে পারে, কোনো চাপ নেই, আয়তন এক। তাহলে আয়তন যদি এক হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো, তখন আমাকে কি জানতে হয়, এখানকার প্রস্থচ্ছেদ জানতে হবে। এখানকার প্রস্থচ্ছেদ আলফা ওয়ান, এই যে নল তো এরকম বৃত্তাকার, ঠিক আছে, তাহলে প্রস্থচ্ছেদ আলফা ওয়ান সমান কি লিখতে পারি, পাই আর ওয়ান স্কোয়ার। এখানকার প্রস্থচ্ছেদ কত, আলফা টু সমান কত, পাই আর টু স্কোয়ার। দুজনের প্রস্থচ্ছেদ এক, ওকে, সরি ভুল বলছি, দুজনের প্রস্থচ্ছেদ আলাদা, কিন্তু আয়তন একই নেমেছে উঠেছে। তাহলে লক্ষ্য করো, সরু নলে যত আয়তনের তরল নেমেছে, তাহলে কত আয়তনের তরল নেমেছে, আলফা ওয়ান ইন্টু এক্স। দেখে নাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ মানে আয়তন পেয়ে গেলাম, মানে এই এখানকার কত আয়তনের তরল নেমেছে পেয়ে গেলাম। দেখো এই জায়গাটা কত আয়তনের তরল নেমেছে পেয়ে গেলাম, আলফা ওয়ান ইন্টু এক্স। এখান থেকে কত আয়তনের তরল উঠেছে, তাহলে কত আসবে, আলফা টু ইন্টু ওয়াই। ঠিক আছে, আলফা টু ইন্টু ওয়াই পরিমাণ উঠেছে। এই কন্ডিশনে লক্ষ্য করো, এখান থেকে আবার প্রস্থচ্ছেদ না দিয়ে তোমাকে ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, ব্যাস দেওয়া থাকতে পারে, নলের ব্যাস দেওয়া আছে, তাহলে আলফা গুলোকে কি করব, ব্যাসে কনভার্ট করব। ওকে, এই অবস্থায় দেখো আমি এক্স ইকুয়াল টু বার করে নিতে পারি বা ওয়াই ইকুয়াল টু বার করে নিতে পারি, যেটা খুশি সেটা অঙ্কের ক্যারেক্টার অনুযায়ী আমরা প্রকাশ করি। তাহলে আলফা ওয়ান বাই আলফা টু হোল ইন্টু এক্স, অর এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, লিখতে পারি আলফা টু বাই আলফা ওয়ান হোল ইন্টু কত, ওয়াই। এই জিনিসটাকে নিয়ে এবারে এখানে পুট করব, যে এখানে পুট করব, আমরা অঙ্কগুলোকে বার করতে পারবো। ঠিক আছে, তো আজকের সময় কম, আমি পরের দিনে দেখবে এরকম নিউনল দিয়ে আরো কয়েকটা জিনিস শেখাবো, শিখে আবার নতুন জিনিস শেখাবো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, ওকে, বাই।